আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আহমেদ। তো শুরু থেকে অনুপ্রেরণা একাডেমির থেকে আমি ম্যাথমেটিক্স 1 আর 3 নিতেছি। আর আজকে আমরা ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 5 বিন্যাসটা নেব। তো বিন্যাসটা মানে কি? বিন্যাস মানে হচ্ছে সাজানো। বিন্যাস মানে কি? সাজানো, যে তুমি একটা জিনিস কিভাবে বা কত প্রকারে সাজাতে পারবা, সেটা হচ্ছে বিন্যাস। তো ধরো এখানে একটা বৃত্ত আকারে ঘর আছে, একটা ত্রিভুজ আকারে আছে, একটা চতুর্ভুজ আকারে আছে। তুমি এই তিনটা ঘরে কতভাবে সাজাতে পারবা? ধরো আমি প্রথমে কি করলাম, বৃত্ত ঠিকে রাখলাম, তারপর চতুর্ভুজটা আনলাম, তারপর ত্রিভুজটা দিলাম। এরপরে কি করলাম, চতুর্ভুজ সামনে দিলাম, ত্রিভুজ পরে দিলাম, বৃত্ত পরে। এইভাবে আরো অনেকভাবে সাজানো যায়, তাই না? তো এই জিনিসটা হচ্ছে কি বিন্যাস। এই জিনিসটা হচ্ছে কি বিন্যাস। তো এইটার কয়েকটা সূত্র আছে, অল্প কয়টা। যেমন হচ্ছে এন পি আর, এন পারমিউটেশন আর। এইখানে এনটা সবসময় আর থেকে কি হবে, বড় হবে। এনটা সবসময় কি হবে, আর থেকে বড় হবে। এটা মাথায় রাখবা যে এনটা আর থেকে বড় হবে। আবার শর্টকাট একটা নিয়ম আছে, সেটা আমরা অঙ্কতে গেলে করতে পারবো। যে এখানে আমরা দুইটা সূত্র অনেক টাইমে ব্যবহার করতে পারি, একটা শর্টকাট ছোট নিয়মে আর একটা সূত্র ব্যবহার করে। তো এখানে আরেকটা সূত্র আছে কি, ফ্যাক্টোরিয়াল, যেমন এন আর এন মাইনাস আর, এই একটা সূত্র আছে, তাই না? তো এখন আমরা একটা অঙ্ক করি। অঙ্ক করলে তুমি ডিরেক্টলি বুঝতে পারবা। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যেমন এন পি এন এর মান কত, এরকম একটা সূত্র দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, এই যে এটা যখন আমরা সমাধান করছি, এটা সূত্র কি জানি, এন পি আর এর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, এইটা, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এসে আর। তাহলে আমরা এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই অঙ্কটা কি হয়ে যাবে। তাহলে আমরা দেখি সূত্র অ্যাপ্লাই করি। তাহলে ফ্যাক্টোরিয়াল এন আর হচ্ছে এন মাইনাস আর, আর কোনটা, আর এইটা। তাহলে এন মাইনাস এন, তাহলে এখানে কি থাকে, -0। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল জিরোর মান কিন্তু 1। আচ্ছা, এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। যেমন ক্যালকুলেশনের মাধ্যমে একদম ইজিলি ভাবে করা যায়। আচ্ছা, অঙ্কতে যে সময় আসবে সে সময় ক্যালকুলেশন দিয়ে করে দিব। কিন্তু ফ্যাক্টোরিয়াল জিরোর মান যে 1, সেটা হচ্ছে, দেখো এই তুমি জিরো প্রেস করলা, তারপর শিফট বাটন, তারপরে এই যে এক্স টু দি এক্স ইনভার্স 1 এ যদি ক্লিক করো তাহলে হয়ে যাবে। আর ফ্যাক্টোরিয়াল জিরো না হচ্ছে 1, তাহলে নিচের 1 এর কোনো ভ্যালুই নাই। তার মানে কি এটা অ্যান্সার আসবে কি, ফ্যাক্টোরিয়াল এন। ওকে, তারপরে আমরা আরো কিছু অঙ্ক করি। যেমন আরেকটা অঙ্ক আছে, একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত। আচ্ছা, 4 গুণ, আচ্ছা এখানে আরেকটা নিয়মে অঙ্ক করা যায়। এখানে আমরা শর্টকাট নিয়মটা অঙ্ক যদি করি, তাহলে ইজিলি ভাবে অঙ্কটা সমাধান করতে পারবো। শর্টকাট নিয়মের অঙ্কটা কি, ধরো এখানে এরকম আছে 5 ফ্যাক্টোরিয়াল 3, এরকম আছে, তাই না? তো এই অঙ্কটাকে কিভাবে আমার করতে হইতো, এই অঙ্কটাকে আমার করতে হইতো ফ্যাক্টোরিয়াল 5, হ্যাঁ, আর করতে হইতো কি ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, এভাবে করতে হইতো। তাহলে এটা সমাধান কি আসতো, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কি 2। তুমি আবার ক্যালকুলেশন করতা, তাই না? তো এই ফ্যাক্টোরিয়াল 5 আর ফ্যাক্টোরিয়াল 2 মানেটা কি? ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে, যেমন এই যে ফ্যাক্টোরিয়াল 5 জিনিসটা হচ্ছে কি, আমরা দেখি ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে এই 5 থেকে কমতে থাকবে গুণ আকারে, 5 4 3 2 1 1 পর্যন্ত। আর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি, 2 গুণ 1, তাই না? হ্যাঁ, এছাড়াও আমরা শর্টকাট আরেকটা নিয়ম অ্যাপ্লাই করতে পারি। যেমন এই একটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ধরো ফার্স্ট, এটা হচ্ছে সূত্রের মাধ্যমে। আর শর্টকাট নিয়মটা কি এখানে আমরা দেখি। দেখো এখানে কি আছে, নিচনে 3 আছে, কত আছে, 3 আছে। তাহলে এই 5 রে, যেমন এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি, এই যে 5 ফ্যাক্টোরিয়াল 3 কে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে এখানে 3 আছে না, তাহলে 5 এর পর থেকে আমরা 3 ঘর পর্যন্ত লিখব। এটা আমরা 1 পর্যন্ত করতে হইতো না যদি সূত্রের মাধ্যমে। কিন্তু এখানে আমরা যদি শর্টকাট নিয়মটা করি, একদম ইজিলি ভাবে শর্টকাট নিয়মটা যদি করি, তাহলে এই 5 এর পরে, যেমন 5 4 3, যেমন এই যে এখানে কয়টা সংখ্যা, 3, এই 3 আছে, এই জন্য আমরা কয়টা সংখ্যা নিচ্ছি, 3টা সংখ্যা নিচ্ছি। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখি একই মান আসে কিনা।
এই যে কিভাবে করতে হবে, আচ্ছা এই সূত্রের মাধ্যমে এই জিনিসটা কিভাবে করতে হবে, তুমি হয়তো বা এইভাবে ভেঙেও নিতে পারো বা এইভাবে করতেও পারো একদম ইজিলি ভাবে। দেখো এখানে ফ্যাক্টরিয়াল কত আছে 5, তাহলে 5 শিফট আর এই যে এখানে এক্স ইনভার্স 1, এটাতে যদি তুমি প্রেস করো তাহলে শিফট দিয়ে প্রেস করলে এই যে ফ্যাক্টরিয়াল এই চিহ্নটা কিন্তু এভাবেও দেওয়া যায়, তাই না? এইভাবেও দেওয়া যায়, এইভাবেও দেওয়া যায়, ঠিক আছে? তো তুমি দেখবা তোমার ক্যালকুলেটরে এভাবে একটা জিনিস আছে, হ্যাঁ। তো এরপর তুমি যদি সমান সমান করো কত আসবে, 5 রে যদি ফ্যাক্টরিয়াল করো তাহলে 120 আসবে। কত আসবে? 120। আর 2 রে ফ্যাক্টরিয়াল করলে 2 এ আসবে। তাহলে এটা যদি করো কত আসবে? 60। এবার দেখো এখানে কত আসে, 4 5 20, 3 20 60, ইজিলি পাবে। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম। সব জায়গায় তোমার এই শর্টকাট নিয়মটা তুমি ব্যবহার করতে পারবে না। কোন জায়গায় তুমি শর্টকাট নিয়মটা ব্যবহার করতে পারবা সেটা হচ্ছে এই যে আর যখন সংখ্যা আকারে থাকবে, আরটা আর এর মানটা কি আকারে থাকবে, যখন সংখ্যা আকারে থাকবে তখন তুমি এই শর্টকাট নিয়মটা ইউজ করতে পারবা। তো আমরা এখন এই অঙ্কটাতে চলে যাই, এখানে আমরা শর্টকাট নিয়মটা ইউজ করব। আচ্ছা এখানে বলছে n পি ফ্যাক্টোরিয়াল 4 আর 4 গুণ n ফ্যাক্টোরিয়াল 3, এইটা হলে কি বলছে এখানে n এর মান নির্ণয় করতে বলছে। এর n এর মান কত, n এর মান কত তোমাদের, এটা অনেক তোমাদের বইয়ের কত নম্বর অঙ্ক, 3 নাম্বার, হ্যাঁ অতি সংক্ষিপ্ত না, হ্যাঁ অতি সংক্ষিপ্ত 3 নাম্বার। তাহলে এখান থেকে n এর মানটা বের করবা কিভাবে একটু দেখো। আমরা বলছি যে শর্টকাট নিয়মটা যখন এখানে 4 থাকে, এখানে r এর মান সংখ্যা আকারে থাকে, তখন আমরা কি এইভাবে লিখতে পারি। এখন এখানে যদি আমি n, প্রথম সংখ্যা কি আছে n, তারপরে কি করতে থাকবে, কমতে থাকবে। কয়টা সংখ্যা পর্যন্ত কমতে থাকবে? 4টা সংখ্যা পর্যন্ত। যেমন n, n-1, n-2, n-3, কয়টা সংখ্যা হইছে? 1 2 3 4, কয়টা সংখ্যা? 4টা সংখ্যা হইছে। তাহলে এটা এখনো আমরা বুঝি নাই। তো n ফ্যাক্টর মানে হচ্ছে এক এক করে কমতে থাকবে। কত পর্যন্ত কমতে থাকবে? যতক্ষণ পর্যন্ত 1 না হয়। যেমন আমি লিখতে পারি প্রথমে n, n-1, n-2, n-3, n-4 এটসেট্রা, লিখতে 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 যতক্ষণ পর্যন্ত তোমার 1 না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি লিখতে থাকবে। এই হচ্ছে ফ্যাক্টরিয়াল n এর মানটা। তাহলে আমরা এখানে কি আছে? 4টা আছে, নিচনে কি আছে? 4 আছে r এর মানটা। তাহলে আমরা 4টাই লিখবো। আর এখানে সমান সমান এই 4টার 4ই লিখবো। দেখো এখানে n, r এর মান কত আছে? 3 আছে। তার মানে কি আমরা কয়টা লিখবো? 3টা লিখবো। এখানে কি আকার আছে? গুণ আকারে লাগছে। আর আমরা লিখতে পারি প্রথমে কি লিখবো? n, এরপরে এক করে কমাতে থাকবো, n-1, n-2, কারণ এখানে কয়টা আছে? 3টা। তাহলে 1 2 3 হয়েছে না? এবার আমরা দেখো কি আকারে করতে পারি। আমাদের কিসের মান লাগবে? শুধু n এর মানটা লাগবে। কিসের মান? n এর মানটা লাগবে। তো আমরা এইটা এখানে ঠিকই রাখবো, কিন্তু এই জিনিসটা এখানে কি আকার আছে? গুণ আকারে আছে। তাহলে এটার নিচে নিয়ে আসলে আমরা কি আকারে নিতে পারি? ভাগ আকারে নিতে পারি। তখন লিখতে পারি n = n-1, n-2, n-3, হ্যাঁ সমান সমান। এখানে এটা তো এই সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে থাকে শুধু 4 আর n, n-1, n-2। তাহলে দেখো এখন কি করা যায়। দেখো n n চলে গেছে, n-1, n-1, n-2, n-2 গেছে। তাহলে থাকে কি n-3 = 4। তাহলে n এর এই সাইডে গেলে কি হবে? n = 4 + 3, হ্যাঁ। তাহলে n এর মানটা এখানে প্লাস, এই সাইডে গেলে কি এখানে মাইনাস, এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 7। তাহলে n এর মানটা আমরা কত পাইছি? 7। তোমরা আবারও একটু বলি, এই জিনিসটা এই অঙ্কগুলো তোমরা এইভাবে করবা, একদম ইজিলি ভাবে, ঠিক আছে? এভাবে করবা। কেন? এই যে n এর মানটা 4 কমাবা, কারণ এখানে যেই সংখ্যা নির্দেশ করবে সেই সংখ্যাটা, আমরা জানি শর্টকাট নিয়মটা, এখানে যেই সংখ্যাটা থাকবে এইভাবে কমতে থাকবে, তাই তো? এই যে তুমি 5 রে কি করতেছো ভাই? ফার্স্ট রে করতেছো 4, প্রথমে 5 নিতেছো, তারপরে কি 5 - 1, এভাবে তো 5 - কি 1, তারপরে ওই 5 - কি, এইভাবে তো আস্তে আস্তে এক এক করে কমতেছে তোমার, তাই না? তো এখানেও তো সেম, এই যে n নিছি প্রথমে, তারপরে n এর থেকে 1 কমছে, n এর থেকে 2 কমছে, n এর থেকে 3 কমছে, তাই না? তাহলে এখানে যদি দেখো এই সংখ্যাটা দিয়ে তুমি বুঝতে পারবা। যেমন যদি এই nটা না দিয়ে বুঝতে পারো তাহলে ফ্যাক্টরিয়াল 5 নাও। ফ্যাক্টরিয়াল 5 নিলে কি প্রথমে তো 5ই হবে, হ্যাঁ, তারপরে দাও 5 - 1, তারপরে 5 - 2,
5 মাইনাস 3 এইভাবে তো আসবে তাই না? তাহলে দেখো এখানে কি আসবে, এই 5 গুণ এখানে কত 4 গুণ এখানে কত 3 এখানে কত 2, এইভাবে তো হইতেছে না? তো এই জিনিসটা হচ্ছে এরকম যে তুমি কমতেছে, হ্যাঁ, আর নির্দিষ্ট করে দেওয়া আছে যে আর এর মানটা মানে তুমি কয়বার কমাবা সেই জিনিসটা, দ্যাটস ইট। এরপর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবা। হ্যাঁ, তারপর আমরা এই একটা অঙ্ক, এই যে এর আগে এই নিয়মটি দেখেছি, আরেকটা অঙ্ক দেখাইতেছি, তাহলে তোমাদের একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে এখানে বলছে n p4 ইনটু ইকুয়াল 4 আর 12 গুণ n p2 হলে যে n এর মানটা কত? p হচ্ছে কি পারমুটেশন মানে বিন্যাস, তাই না? তো এখানে n এর মান নির্ণয় করার জন্য আমি ওই যে বললাম যে এই যে ফ্যাক্টরিয়াল আকারে লিখতে হবে, কয়টা লিখতে হবে, কত পর্যন্ত কয়টা ঘর লিখতে হবে, এখানে 4 আছে, তার মানে কয়টা ঘর লিখতে হবে, 4টা করে লিখতে হবে। তাহলে আমি কিভাবে লিখতে পারি, n প্রথমে তো n দিয়ে শুরু করে তারপর কমতে থাকবে, তারপরে n - 1 n - 2 n - 3 1 2 3 4 ফার্স্ট 4টা হইছে। ওকে, আমরা সমান সমান 12 গুণ n পারমুটেশন 2। তাহলে এখানে আমরা কয়টা ঘর লিখবো, মাত্র 2টা ঘর। তাহলে 2টা ঘর কারণ এখানে 2 আছে, n আর n - 1 2 হয়ে গেছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে কি করি, এখানে ভাগ আকারে নিয়ে আসি। তাহলে পরের লাইনটা হবে n - 1 n - 2 n - 3, এটা আসবে ভাগ আকারে n ইকুয়াল হচ্ছে n - 1 আর এখানে একটা 12 তো থাকবে। তো দেখো এবার n গেছে গা, n - 1 গেছে গা, তাহলে কি থাকে n - 2 n - 3 এগুলো হচ্ছে 12, এটা থাকে। এবার দেখো এবার কি করতে পারি, চিন্তা করি যে আবার তো এর আগের বার ডিরেক্টলি অঙ্কটা মিলে গেছে, তাই না? n এর মানটা ডিরেক্টলি বের করতে পারছো, কিন্তু এবার তুমি একটা গুণ আকার করো। দেখ গুণ করলে আমরা কি পাই একটু দেখি, n এ গুণ করলে কি হবে, n স্কয়ার হবে। তো এটা দিয়ে প্রথমে এটাকে, এরপর এটা দিয়ে এটা না, যেমনটা হচ্ছে তোমার ফার্স্ট x প্লাস y, তাহলে এই 5টা প্রথমে x এর গুণ হবে, তারপর 5টা কি y এর গুণ হবে, সেম নিয়মে এই n টা কি প্রথমে এই n এর গুণ হবে, এই n টা তারপর এই 3 এর গুণ হবে, তারপর এই 2 এটার সাথে গুণ হবে, এই 2 এটার সাথে, এই 3 এর সাথে গুণ হবে, তাই তো? তো এই জিনিসটা তাহলে n n গুণ করলে n স্কয়ার, n আছে প্লাস, এটা আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস চিহ্ন। জিনিসগুলো আমি সুন্দর করে ফার্স্ট চ্যাপ্টারে নির্ণয়কে আমি বুঝিয়ে দিছি, হ্যাঁ, কিভাবে প্লাস কিভাবে মাইনাস আসে। তাহলে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, মাইনাস চলে আসবে, আর এই n দ্বারা 3 রে গুণ করলে 3n এর বসবে, তারপরে এইটা মাইনাস, এটা দিয়ে এটারে গুণ, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তার মানে মাইনাস 2n হবে, এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 3 দ্বিগুণে কত 6 ইকুয়াল হচ্ছে 12। ওকে, তারপর আমি কি লিখতে পারি, দেখো 5 হয়ে যাবে, তাহলে n স্কয়ার মাইনাস 5n, আর এটা সবগুলো একসাথে নিয়ে আসি, হ্যাঁ, প্লাসের 6 মাইনাসের কি 12 ইকুয়াল হচ্ছে 0, তাহলে কি থাকবে n স্কয়ার মাইনাস 5n মাইনাস 6 ইকুয়াল 0। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, মিডল টার্ম করতে পারি, ডিভাইড করার থেকে মিডল টার্ম করাটা ভালো। এখানে আমরা মিডল টার্ম করতে পারি, তো মিডল টার্ম করতে হলে এই 5 এই 6 দিয়ে কত নিতে হবে, এই 5n কে, তাহলে এই যে 6 আছে, 6 এ তুমি লসাগু করো, কি আসবে 3, হ্যাঁ এই 3 আসবে, 3 তে যদি আবার দাও 3 তাহলে 1 আসবে। তাহলে দেখো 3 দ্বিগুণে কত 6, তাহলে 2 যোগ 3 কত আসবে 5ও হবে, তার মানে কি আমার 2টা পাওয়া গেলাম। তাহলে এটা এখানে করি, যেমন n স্কয়ার, তো আমি লিখতে পারি 3 দ্বিগুণে 6, তাহলে n স্কয়ার মাইনাস, দুইটা কি মাইনাসের আছে, মাইনাসের 5 লাগবে না, তার মানে কি আমি -2 -3 লিখলে তো মাইনাসের কি পাবো 5 পাবো, তাহলে আমি লিখতে পারি যে 3n মাইনাস 2n, হ্যাঁ, প্লাস কি মাইনাস কি 6 ইকুয়াল হচ্ছে 0। এবার আমি এখান থেকে একটা n কমন নিতে পারি, n যদি কমনে থাকে একটা n -3, আর এখান থেকে -2 কমন নিলে একটা n, আর মাইনাস কি থাকে 3 থাকে, তাহলে n এই যে দুইটার থেকে একটা কমন নিব n - 3, তাহলে এই দুইটা থেকে একটা কমন নিলে থাকে কি শুধু n আর -2 থাকে, তাহলে n - 2। এবার এসে হয় n - 3 অথবা, তাহলে n মাইনাস কি 2 ইকুয়াল 0 ইকুয়াল 0, তাহলে n ইকুয়াল 3 n ইকুয়াল 2। যদি n এর মান 2 অথবা 3 হয়
তাহলে এই যে এইটা হলে এরকম হলে তাহলে n এর মানটা কবে হবে 2 অথবা 3। তো এখন আমরা আরেকটা জিনিস করব, যেমন কমন শব্দ দুইতে কত প্রকার সাজানো যায়। তাহলে এই যে এরকম এটা হচ্ছে আরেকটা নিয়ম, তাই না? তো আমরা এই অতি সংক্ষিপ্ত মধ্যে এতক্ষণ একটা নিয়ম করছি, এখন এই অঙ্কটা হচ্ছে আরেকটা নিয়ম। মেবি এটার মধ্যে 3টা টাইপ আছে, হ্যাঁ 3টা টাইপ অঙ্ক আছে। তো এটা 2 নম্বর নিয়মটা, আমি 3 নম্বর নিয়মটা আরো পরেও করাবো। যেমন কমন শব্দটি কত প্রকার সাজানো যায়, আগে আমার দেখতে হবে যে কমন শব্দটা লিখতে কয়টা বর্ণ আছে। তাহলে কমন 1 2 3 4 5 6 6টি বর্ণ আছে। কমন শব্দটি লিখতে আমি লিখতে পারি কমন শব্দটিতে বর্ণ আছে 6টি। কমন শব্দটিতে বর্ণ, মোট বর্ণ আছে কয়টি? বর্ণ আছে 6টি, তাই না? কমন শব্দটিতে বর্ণ আছে 6টি। এবার কমন শব্দটিতে রিপিট বর্ণ, রিপিট বর্ণ মানে বুঝি আমরা যে একই বর্ণ কতবার আছে, কয়টা আছে, মানে একই বর্ণ কয়বার করে আছে। ধরো দেখো এখানে 2টা ও আছে, 2টা এম আছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে কমন শব্দটিতে বর্ণ আছে 6টি এবং 2টি এম আছে, 2টি এম ও 2টি এম ও 2টি ও আছে। এই লেখাটুকু লিখতে হবে, এটা সংক্ষিপ্ত মধ্যে। আবার লিখতে পারো যে হ্যাঁ শব্দটি সাজানো যায়, হ্যাঁ বা কমন শব্দটি সাজানো যায়, কমন শব্দটি সাজানো যায়। মোট সংখ্যা আছে কয়টা? মোট বর্ণ আছে 6টা, ফ্যাক্টোরিয়াল 6। আর কয়বার রিপিট আছে? যেমন এম আছে 2টি, ও আছে কি? ও আছে 2টি, তাহলে 2টা এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টা ওর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এটা যদি করো দেখি কত আসে। তো ক্যালকুলেশন করার জন্য এটার বেস্টই আছে এই যে 6 শিফট, এই যে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কিন্তু এইভাবে ব্যবহার করা হয়, এইভাবে দুইভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই কমন শব্দটি ব্যবহার করে সাজানো যায় কি মোট বর্ণটা। আর কয়টা? ওই মোট বর্ণের মধ্যে কয়টা বর্ণ রিপিট হয়েছে? 2টা এম হয়েছে, 2টা ও হয়েছে, জাস্ট লিখলাম। এবার আমরা ক্যালকুলেশন করতে গেলে এই যে 6, এই 6 শিফট, এই যে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি x ইনভার্স 1 এর জায়গায় তুমি শিফট চাপ দিয়ে দিলে ফ্যাক্টোরিয়াল চলে আসবে, ডিরেক্টলি অঙ্ক চলে আসবে 720। 6 এর করলে কত আসবে? 720। আর 2 রে ফ্যাক্টোরিয়াল আকারে করলে যেমন 2 শিফট ফ্যাক্টোরিয়াল 2 আসবে, তার মানে কি 2 দ্বিগুণে কত? 4। তাহলে এটাকে যদি করো 720 মাইনাস 4 180। তাহলে কমন শব্দটি কত প্রকার সাজানো যায়? 180টি প্রকারে সাজানো যায়। কমন শব্দটা কত প্রকারে সাজানো যাবে? 180 প্রকারে সাজানো যাবে। ওকে, তাহলে এরপরে আমরা এরকম বহুত অঙ্ক আছে তোমাদের, যেমন ঢাকা শব্দটি সবগুলো একবার মাত্র ব্যবহার করে কয়বার ব্যবহার করা যাবে? ঢাকাটা আবার আমি লিখি ঢাকা। হ্যাঁ, তো ঢাকা শব্দটি বর্ণগুলো একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়, মানে কি ঢাকা এই শব্দটা ওয়ার্ডটা একবার ব্যবহার করে কত প্রকার সাজানো যায়। তাহলে আমরা আগে দেখতে হবে যে ঢাকা শব্দ ওয়ার্ডটা উচ্চারণ করতে কয়টা বর্ণ আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা। তাহলে ঢাকা শব্দটিতে বর্ণ আছে কয়টা? 5টি। এইগুলো লিখতে হবে। যে সমাধানে চলে গেলাম, যেমন ঢাকা শব্দটিতে 5টি বর্ণ আছে। এবার আমার করতে হবে রিপিট বর্ণ খুঁজতে হবে। রিপিট বর্ণ কোনগুলো? যেই বর্ণগুলো মানে বারবার ব্যবহার করা হয়েছে। যেমন এখানে এ 2বার ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এবং এখানে এ 2টি এ ব্যবহার হয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে 2টি এ ব্যবহার করা হয়েছে। তাহলে এই শব্দটি একবার ব্যবহার করে সাজানো যায়। তাহলে ঢাকা শব্দটি একবার ব্যবহার করে সাজানো যায়। ঢাকা শব্দটি একবার ব্যবহার
করে সাজানো যায় ইকুয়াল ফ্যাক্টোরিয়াল 5/2 কয়টা রিপিট হয়েছে? দুইটা, শুধু এ রিপিট হয়েছে, জাস্ট ইট। এবার ফ্যাক্টোরিয়াল 5 যদি করো কত আসে? 5 কে ফ্যাক্টোরিয়াল করলে 5 ফ্যাক্টোরিয়াল 120 আসবে, 120। আর 2 রে ফ্যাক্টোরিয়াল করলে 2 আসবে, তার মানে কি 60 আসবে। কত আসবে? তার মানে কি 60 আসবে। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন এখানে আমি যদি বলি ঢাকা না, কুমিল্লা আছে, বরিশাল আছে, তোমার কি পলিটেকনিক শব্দটা আছে, আরে তারপরে সিটি শব্দটা আছে, তাহলে তুমি কি সেগুলো একবার ব্যবহার করে কি সাজাতে পারবে না? তোমার এই জায়গায় যেই শব্দটা থাকে না কেন, সেই শব্দের মোট বর্ণগুলা বের করবা। এরপর ফার্স্ট স্টেপ হচ্ছে মোট বর্ণ বের করবা, মোট বর্ণ। হ্যাঁ, এই শব্দের মধ্যে কি যে কয়টা মোট বর্ণ সেটা বের করবা। একবার সেকেন্ড স্টেপ হচ্ছে এই শব্দটার মধ্যে কোন কোন বর্ণটা বারবার ব্যবহার হয়েছে। হ্যাঁ, রিপিট বর্ণ আমরা বলতে পারি কি রিপিট বর্ণ, যে কোন কোন বর্ণটা বারবার ব্যবহার হয়েছে। আমি লিখে দেই একদম বাংলাতে, কোন কোন বর্ণ বারবার ব্যবহার হয়, এইটা। তার মানে এই দুইটা যদি তুমি লিখতে পারো, তারপরে ওই শব্দটা যে কোনো একটা, এখন ঢাকা থাক, কুমিল্লা থাক, বরিশাল থাক, যে কোনো একটা শব্দ থাক, তুমি শব্দটি সাজানো যায় মোট বর্ণটা। তার মানে কি মোট বর্ণটা, আর যেগুলো কোন কোন বর্ণ বারবার ব্যবহার হচ্ছে সেটা কি ভাগ আকারে। এবার তুমি যতগুলো আছে, যেমন নেবার আছে, তারপর তোমার প্রালাল আছে, পতাকা আছে, তারপর তোমার কি আছে, তিতাস আছে, বুক আছে, এগুলো তুমি কি পারবা না? একদমই। যে এই নিয়মটা যদি বুঝো, অবশ্যই আমি মনে করি এই নিয়মটা যদি বুঝো তুমি অনেকটা পারবা। আর এই নিয়মটা বুঝলে তুমি অতি সংক্ষিপ্ত প্লাস রচনামূলকতে একটু আগে গেছো। কারণ এই রচনামূলক বা অতি সংক্ষিপ্ত এরকম সাজায় বলবো, আবার স্বরবর্ণগুলো পাশাপাশি ব্যবহার করে বা স্বরবর্ণগুলোকে পাশাপাশি ব্যবহার করে না, জাস্ট এইটুক লাগিয়ে দিবে। তার মানে এই জিনিসটা তোমার লাগবেই, এটা রচনামূলক হোক আর সংক্ষিপ্ততে হোক। তো এই জিনিসটা ভালো করে তোমরা শিখে রাখো। আর এই জায়গায় তোমার বারবার রিপিট যে কোনো একটা দেব, ধরো নেবার দিয়ে দিল, নিয়ম তো একই। ওকে, তো আমরা অতি সংক্ষিপ্ত না করি। হ্যাঁ, আমরা এই দুইটা না তিনটা নিয়ম করলাম, এই জায়গায় স্টপ থাকি। আর তোমরা বারবার একটু বাসা বসে প্র্যাকটিস করো। আর আমি তোমাদের তো সামনে মিড টার্ম, এই জন্য আমি একটা লাইভ করবো ইনশাল্লাহ। সো এখন আমরা সংক্ষিপ্ত একটা অঙ্ক করবো, যেমন এই অঙ্কটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাথমেটিক শব্দটি বর্ণগুলো কত প্রকার সাজানো যায় তা বের করো, এই হচ্ছে একটা কথা। হ্যাঁ, এখানে একটা লেখছে, এবং এদের কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে সেটা বের করতে হবে, তাই তো? এবার আমরা জানি ইংলিশে আমরা অ্যালফাবেট পড়ছি, ভাওয়েল কনসোনেন্ট পড়ছি না? তো ভাওয়েল স্বরবর্ণ কোনগুলো? ভাওয়েলগুলো, তাই না? স্বরবর্ণ আমরা কোনগুলো বলতাম? ভাওয়েলগুলো। আর কনসোনেন্ট কোনগুলো বলতাম? ব্যঞ্জন বর্ণগুলোকে। যেমন ভাওয়েলের মধ্যে কি আছে? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে কি বলতাম আমরা? স্বরবর্ণ বলতাম, তাই না? তো এখন এই হচ্ছে আবার কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে, তাহলে এই জিনিসটা লাগবে, এই জন্য আমি তুলে রাখলাম। আবার প্রথমে আসি যে ম্যাথমেটিক শব্দটা কত প্রকারে সাজানো যায়। তাহলে আমরা প্রথমে সমাধানে চলে যাই, তাহলে দেখবো ম্যাথমেটিক শব্দটার লিখতে আমার কয়টা বর্ণ বা অক্ষর আমার লাগছে, আগে সেটা আমি দেখবো। তাহলে আমি লিখি যে দেখো কয়টা লাগছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে ম্যাথমেটিক্স লিখতে 11টি অক্ষর কি ব্যবহার হইল। এগারোটি বর্ণ ব্যবহার হয়। এবার 11টা বর্ণ ব্যবহার হয়, ওকে। এবার এই যে দেখো রিপিট জিনিসটা মানে কি?
যে একই বর্ণ, এই 11টা বর্ণের মধ্যে একই বর্ণ কয়বার ব্যবহার হয়েছে সেটা। এখানে এম দুইটি, তারপরে টি দুটি, আর কি এ, ও এ দুটি বর্ণ ব্যবহার হয়। দেখো তোমার 29 সংক্ষিপ্ততে জাস্ট এইটুক পর্যন্ত, এরপরে পরের লাইনটা না, এই পরের লাইনটা পর্যন্ত তোমার সবগুলো অতি সংক্ষিপ্ততে থাকবে। দেখো এরপর লাইনটা হচ্ছে কি ম্যাথমেটিক্স, এই যে এই কথা শুধু অতি সংক্ষিপ্ত থাকে। যেমন এরকম একটা বাক্য দিয়েছে, বা আরো ছোট দিতে পারে, আরো বড় দিতে পারে, ওইটা হচ্ছে তোমাদের বিষয়, অঙ্কে যেটা দেয় আর কি। তো এইটুক থাকবে কি, এই যে এবং এদের স্বরবর্ণগুলোকে সাজাতে একত্রে থাকবে, এই জিনিসটা কি অতি সংক্ষিপ্ত থাকে না, এই পর্যন্ত অতি সংক্ষিপ্ত থাকে। এরপরও আমি কয়টা অতি সংক্ষিপ্ত আরো করাবো, ওকে। তো এই জিনিসটা যে ম্যাথমেটিক্স শব্দটি কত প্রকার সাজানো যায়, তাহলে কত প্রকার সাজানো যায় এবার আমরা লিখতে পারবো। তাহলে ম্যাথমেটিক্স শব্দটি সাজানো যায়, মোট বর্ণ কয়টা ভাই, মোট বর্ণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11টা। এবার দেখো রিপিট কয়টা হয়েছে, দুইটা এম 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা টি গুণাকারে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা কি এ 2 ফ্যাক্টোরিয়াল। তো এটার মানটা বের করতে পারো কিভাবে, তুমি এটার মানটা দুইটা পদ্ধতিতে বের করতে পারো। এক হচ্ছে ক্যালকুলেশন করে, আর একটা হচ্ছে কি তুমি দেখো এই জায়গায় হচ্ছে তুমি 11 না, তার মানে কি 11 থেকে শুরু হবে, 11 তারপর গুণ 10 গুণ 9 গুণ 8 গুণ এরকম করে কত আসবে, 1 আসবে। আর এখানে তো ফ্যাক্টোরিয়াল 2 এর মান তো জানোই। তো আমরা এভাবে না করে একই একই মানে এই লাইন থেকে কিভাবে অ্যান্সারটা বের করতে যাই, কারণ আমরা যত টাইম কম দিব ততই তো ভালো না। তো ক্যালকুলেশন জিনিসটা শিখবা, আমি চেষ্টা করব এই জিনিসটা নিয়ে একটা ক্যালকুলেশন শর্ট করে একটা ভিডিও দেওয়ার, যদি সম্ভব হয় আমি এই ভিডিওটা করব। দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 11 লেখার জন্য আমার প্রথমে 11 শিফট এই যে তোমার কনভার্টের কাছেরটা, হ্যাঁ, বা x⁻⁻1 এই জিনিসটা যদি পেস্ট করো সমান আসবে তোমার ফ্যাক্টোরিয়াল 11 মান আসবে, আমরা লিখে নেই 11 মানটা আসে 3991680, ওকে। এবার এখানে আসি, যেমন ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত 2 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা আমি মুখে না বললে আমি কাজে প্রমাণ করি, তাই না, এই যে 2 শিফট ফ্যাক্টোরিয়াল 2, তার মানে কি এটার মান 2 আসলে এটার মানও 2, এটার মানও 2, তার মানে কত হইছে 4 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে কত 8, কত 8। তাহলে 8 হলে আমার আবার কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে না। তো আমি দেখো এটাকে ধারা ভাগ করি, আমি পুরো অঙ্কটা না উঠে ভাগ 8, তাহলে আসবে কত 4989600। তাহলে এই যে এই ম্যাথমেটিক্স 1 কে কত ভাগে সাজানো যায় ভাই, এত প্রকারে সাজানো যায়, কত প্রকার সাজানো যায়। তাহলে এই কথাটুকু পর্যন্ত আমরা এই মানটা পেয়েছি, কত প্রকারে সাজানো যায়, তাই না। হ্যাঁ, এখন এখানে কিন্তু শেষ না, তোমরা একটু দেখো ম্যাথমেটিক্স প্রথমে আমার কি করতে হবে, যে একটা লেটার বা যে একটা তোমার শব্দ দিয়ে থাকবে, ওই শব্দতে কয়টা বর্ণ আছে, আমার কি ওই ওয়ার্ডটাতে কয়টা বর্ণ আছে সেটা আমার আগে দেখতে হবে। তো সেটা দেখলাম 11টা আছে। এবার ওই ওয়ার্ডের মধ্যে কি রিপিট বর্ণগুলো আছে নাকি, যেমন এ আসেনি ব্যবহার, বি ব্যবহার আছে কিনা, এগুলো বাইর করতে হবে। এগুলো কয়টা মানে কতগুলো আছে সেগুলো আগে দেখতে হবে। যেমন আমি এটাতে 2টা এম পাইছি, 2টা টি পাইছি, 2টা এ পাইছি, সেগুলো আমি লিখছি। এবার ম্যাথমেটিক্স সাজানো যায়, ওই যে রিপিট বর্ণগুলো কি ফ্যাক্টরিয়াল আকারে কি হবে, নিচে বসবে। আর মেইন অঙ্কটা, মেইন যে বর্ণগুলো সেটা কি ফ্যাক্টরিয়াল আকারে কোথায় বসবে, উপরে বসবে। এরপরে দেখো এখানে বলছে যে এবং তাদের কতগুলোকে স্বরবর্ণ একত্রে থাকবে।
মানে কি স্বরবর্ণ একত্রে থাকবে। আচ্ছা দেখি এই অঙ্কতে স্বরবর্ণ কয়টা, এই যে স্বরবর্ণ কিন্তু এই 5টার মধ্যে থাকতে হবে। তা এই 5টার মধ্যে এখানে কয়টা বাক্য কয়টা অক্ষর আছে সেটা আমার দেখতে হবে। আমি লিখতে পারি শব্দটিতে স্বরবর্ণ আছে। হ্যাঁ, শব্দটিতে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ মানে কি এ একটা পাইলাম, আমরা লিখি এ ই আই, এই যে আবার এ আছে, এ আই। তাহলে কয়টা স্বরবর্ণ পাইছি? 4টা স্বরবর্ণ পাইছি না ভাই? আমি তো আর নিয়ে আসি নাই, এটা এখান থেকে পাইছি, তাই তো? তো এই যে 4টা স্বরবর্ণ পাইছি, কয়টা স্বরবর্ণ পাইছি? তাহলে শব্দটিতে স্বরবর্ণ আছে কি 4টি। এই শব্দটিতে কয়টি স্বরবর্ণ আছে? 4টি। এবার দেখো এই 4টাই স্বরবর্ণকে আমি একটা অক্ষরে রূপান্তর করব। কয়টা অক্ষরে রূপান্তর করব? কারণ 4টা স্বরবর্ণকে কয়টা অক্ষরে রূপান্তর করব? একটা অক্ষরে। তাহলে শব্দটিতে স্বরবর্ণ আছে, এই লেখাগুলো লিখতে হবে। শব্দটিতে স্বরবর্ণ আছে 4টি, এই 4টি স্বরবর্ণকে এই একটি বর্ণ ধরি। তাহলে এই যদি এই 4টাকে, মোট বর্ণ আছে কয়টা? 11টা। এখান থেকে কয়টা গেছে? 4টা। 4টা গেলে কয়টা থাকে? 7টা, তাই না? 4টা থেকে 11টা থেকে 4টা গেলে কয়টা থাকবে? 7টা বর্ণ থাকবে, তাই না? কিন্তু এই 4টাকে কয়টা বর্ণ ধরবো? একটা বর্ণ। তাহলে কি 8টা বর্ণ হবে না? দেখো আমি আবার বলি, এই 4টা বাদ, এগুলো এই 4টা বাদ দিয়ে দিই। আমরা যে স্বরবর্ণগুলো পাইছি এই 4টা বাদ দিয়ে দিই, তাই না? তাহলে বর্ণ কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7, আর এই 4টাকে একটা বর্ণ ধরলাম, কয়টা বর্ণ হয়েছে? তাহলে মোট বর্ণ পাবো কয়টি? 8টি। তাহলে মোট বর্ণ কয়টি পাবো? 8টি। তাহলে মোট বর্ণ আছে তোমার 8টি, তাই না? তাহলে মোট বর্ণ, এই যে 4টা স্বরবর্ণ, 11টা বর্ণ ছিল, এর মধ্যে 4টা স্বরবর্ণ আছে। এই 4টা স্বরবর্ণকে আমি একটা বর্ণ ধরলাম, তার মানে কয়টা বর্ণ পাইলাম? এই 8টা বর্ণ পাইলাম। এবার দেখো এই 8টা বর্ণের মধ্যে কোনটা রিপিট হয়েছে কিনা। দেখো এই 4টা, এই যে এ তো ধরা যাবে না, কারণ এটা একটা স্বরবর্ণ। এটার আমি 2টা কিভাবে রিপিট ধরতে পারবো? পারবো না। কারণ কি, এই 4টা স্বরবর্ণকে আমি একটা বর্ণ ধরছি, তাহলে কি এই একটা বর্ণ হলে কি রিপিট হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই তো। কারণ আমি এই 4টা স্বরবর্ণকে আমি একটা বর্ণ ধরলে তো রিপিট হবে না, কারণ আমি 4টা ধরি নাই, আমি একটা ধরছি। এটা একটু মাথায় ঢুকো, যে তোমরা এখন বলতে পারো যে 8টা শব্দের মধ্যে আমি রিপিট যদি লিখি, এম আছে টি আছে, তো তোমরা বলবা যে তাহলে এ কি হয়েছে? কারণ এ গুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণকে আমি 4টা স্বরবর্ণকে একটা স্বরবর্ণে রূপান্তর করছি, এখানে তো 2টা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তো এখানে কোনো রিপিট হবে না। তাহলে 4টি স্বরবর্ণ, মোট 8টি বর্ণ আছে। আর এর মধ্যে এখানে কি আছে? 2টি এম আছে, 2টি এম ও 2টি টি আছে। কি আছে? 2টি এম আছে, 2টি টি আছে। তাহলে এই 8টা স্বরবর্ণকে, 8টা বর্ণকে, 8টি বর্ণকে, এই 8টি বর্ণকে সাজানো যায় 8টি, সরি বর্গ লিখে ফেললাম, বর্ণকে সাজানো যায় সমান সমান 8টা বর্ণকে সাজানো যায় কি? ফ্যাক্টোরিয়াল 8। আর এটার মধ্যে রিপিট কয়টা হয়েছে বর্ণ? 2টা করে, 2টা এম 2টা টি। তাহলে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2। এবার ডিরেক্ট ক্যালকুলেশন করি। তো ডিরেক্ট ক্যালকুলেশন করলে কত পাবা? ক্যালকুলেশনটা আমি শিখিয়ে দিয়েছি, এটা আমি আরেকটা শর্ট ভিডিও ইনশাআল্লাহ দিব। ওকে, তো ফ্যাক্টোরিয়াল কত? 8। আর এটা ধরো যদি ভাগ করো, তাহলে তুমি 10,080 পাবা।
10,080 পাবা। এই 8টা বর্ণকে আবার কয় ভাগে সাজানো যায়? 10,080টি প্রকারে। ঠিক আছে, এবার আসি, এখন এতে কিন্তু শেষ না, বলছে কি এদের কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে। কিসে থাকবে? একত্রে থাকবে। তাহলে আমরা লিখতে পারি স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যাস করবে, আবার স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে। ওইটা তো 4টা স্বরবর্ণকে আমরা একটা স্বরবর্ণ ধরে 8টা বর্ণ পাইছি, ওইটার বিন্যাস করছি, তাই না? এবার স্বরবর্ণগুলো নিজেদের, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ ছিল কয়টি? 4টি। তাহলে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে। নিজেদের মধ্যে বিন্যাস করবে, নিজেদের মধ্যে বিন্যাস করবে। আচ্ছা, স্বরবর্ণ কয়টি ছিল? 4টি। ওকে, এই যে আমরা লিখি স্বরবর্ণ ছিল ফ্যাক্টরিয়াল 4। আর এই যে 4, এটার মধ্যে কি রিপিট বর্ণ আছে? রিপিট বর্ণ আছে। কি কি আছে? এ এ আছে। এ এ কি রিপিট বর্ণ না? তাহলে আমি লিখতে পারি না, একটাই আছে 2 2। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত পাই দেখি। ফ্যাক্টরিয়াল 4 বাই 2 12। কত পাই? 12। এইটা হচ্ছে, এই দেখো একবার হচ্ছে স্বরবর্ণ, এই 8টা বর্ণ, ওই স্বরবর্ণ 4টাকে একটা করছি আর এইটা পাইছি। আর স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে সাহায্য কয়বার? 12 বার। এবার কি করবো? তাদের একত্রে কতগুলো স্বরবর্ণ থাকবে, তার মানে কি এইটা গুণ এইটা করলে তারা যেটা হবে সেটাই কি তারা একত্রে থাকবে। তাহলে আমরা সেটা আবার করি, যে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে সাজানো যায় বা একত্রে সাজানো যায়। কি পাশাপাশি রেখে সাজানো যায় বা একত্রে সাজানো যায়। তাহলে আমার একটু জায়গা দিতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমি এইখান দিয়ে লিখি, এখান দিয়ে জায়গা আছে। হ্যাঁ, আমি এটাকে একটু মার্কিং করে নিই আগে, বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে সাজানো থাকবে স্বরবর্ণগুলো একত্রে সাজানো থাকবে 10,080 গুণ কত? 12। তো 10,080 গুণ কত? 12 যদি দাও তাহলে পাবা তুমি 12 120 960। তাহলে স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজবে কয়বার? 1,20,960 বার, 60 প্রকারে সাজবে। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। আমি আবার রিপিট করতেছি সামারাইজ করে। বলছি কি ম্যাথমেটিক শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়। তাহলে ম্যাথমেটিক শব্দটার মধ্যে সর্বপ্রথম আমরা এই কথাতে আসি, কত প্রকারে সাজানো যায় তা বের করো। তাহলে ম্যাথমেটিক শব্দটিতে 11টি বর্ণ রয়েছে। 11টি বর্ণ কি হয়েছে? ব্যবহার করা হয়েছে। এখানে 2টা এম আছে, 2টা টি আছে, 2টা এ আছে, বর্ণ ব্যবহার হয়েছে। তাহলে শব্দটা সাজানো যায় মোট বর্ণটা থেকে যে বর্ণগুলো ফুল এই বর্ণের মধ্যে রিপিট হয়ে যায় সেগুলো ফ্যাক্টরিয়াল আকারে, ভাগ আকারে। দেন যেটা পাইছে সেটা হচ্ছে কি ম্যাথমেটিক শব্দটাকে শুধু সাজানো যায়। আবার বলছে কি না, এদের মধ্যে কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে। তাহলে এবার আমরা স্বরবর্ণ খুঁজবো। তাহলে শব্দটিতে কয়টা স্বরবর্ণ আছে? 4টি স্বরবর্ণ আমরা খুঁজে পাইলাম। তাহলে 4টি স্বরবর্ণকে যদি আমি একটা স্বরবর্ণ ধরি তাহলে মোট বর্ণ হবে 8টা। মোট বর্ণ কয়টা হবে? 8টা। তাহলে এখানে 8টার মধ্যে, এই 8টা স্বরবর্ণের মধ্যে তোমার হচ্ছে 3টা স্টেপ আকারে এটা করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার এই যে ম্যাথমেটিক্সটার মোট স্বরবর্ণ বের করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে এটার মধ্যে কতটা স্বরবর্ণ আছে এবং এই স্বরবর্ণকে যে কয়টা থাকে সেটাকে একটা স্বরবর্ণে রূপান্তর করতে, বর্ণে রূপান্তর করতে হবে 8টা। এবার এই 8টার মধ্যে কয়টা রিপিট বর্ণ আছে? এটা এই 8টার বর্ণের মধ্যে রিপিট বর্ণ কিন্তু স্বরবর্ণ ধরা যাবে না, স্বরবর্ণ বাদে যেগুলো আছে সেগুলো ধরতে পারবো। এরপর করলাম। এবার স্বরবর্ণ নিজেদের মধ্যে কয়বার সাজে সেটা আমরা দেখবো। যেমন ফ্যাক্টরিয়াল 4 আর ফ্যাক্টরিয়াল কি আছে? 2 আছে। কারণ ফ্যাক্টরিয়াল 4 হচ্ছে 4টা স্বরবর্ণ আছে, আর ফ্যাক্টরিয়াল 2 লিখলাম কেন? কারণ এই 4টা স্বরবর্ণের মধ্যে 2টা স্বরবর্ণ রিপিট আকারে আছে তার জন্য।